আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায় থেকে। চতুর্থ অধ্যায়ে তোমাদেরকে যে একক এবং দলগত কাজগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সে কাজগুলির উত্তর বা সমাধান করে ফেলব। আমরা কিন্তু একটি ভিডিওতেই তোমাদের এই অধ্যায় থেকে যতগুলি কাজ রয়েছে সবগুলির সমাধান করে ফেলব, তাই ভিডিওটি একটু বড় হবে। তোমরা তোমাদের যে পৃষ্ঠা থেকে যে কাজের উত্তরগুলি দরকার তোমরা একটু দেখে নিবা। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, সর্বপ্রথম তোমাদেরকে এখানে 39 পৃষ্ঠায় যে কাজটি দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে সকল শক্তির সঙ্গে শশাঙ্কের সংঘর্ষ হয়েছিল তার একটি তালিকা প্রস্তুত করো। উত্তরটি দেখো। তো দেখো, সর্বপ্রথম একক কাজ সমাধানটি, যেসব শক্তির সঙ্গে শশাঙ্কের সংঘর্ষ হয়েছিল তার একটি তালিকা নিচে প্রদত্ত হলো। শশাঙ্ক ও কামরূপের রাজা সুস্থিত বর্মনের সংঘর্ষ এবং সুস্থিত বর্মনের মৃত্যুর পর তার দুই পুত্র সুপ্রতিষ্ঠিত বর্মন ও ভাস্কর বর্মনের সাথে সংঘর্ষণ। গৌড়রাজ্য শশাঙ্ক গৌড়ের চিরশত্রু মুখ বিরাজ ও গ্রহবর্মার সাথে সংঘর্ষ। এছাড়া দণ্ডুভুক্তি রাজ্য, উৎকল রাজ্য, কঙ্গদ রাজ্য, মক্ত রাজ্যর সাথে সংঘর্ষ। থানেশ্বর রাজা প্রভাকর বর্ধনের সাথে সংঘর্ষ সংঘটিত হয়েছিল। থানেশ্বর রাজা প্রভাকর বর্ধনের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র রাজবর্ধন সিংহাসনে আরোহণ করেন। তিনি মালব রাজকে বন্দী করে থানেশ্বর পাঠান। তারপর রাজ্যবর্ধন কৌনস পৌঁছানোর পূর্বে শশাঙ্কের সাথে সংঘর্ষ হয়। এতে রাজ্যবর্ধন শশাঙ্কের হাতে মৃত্যুবরণ করেন। সর্বশেষ শশাঙ্কের সাথে থানেশ্বরের রাজা প্রভাকর বর্ধনের দ্বিতীয় পুত্র হর্ষবর্ধনের সাথে সংঘর্ষ হয়েছিল কিনা তা নিশ্চিত করে বলা যায় না, কেননা এটি শুধুমাত্র আর্য মজু শ্রীমূলক গল্প নামক গ্রন্থে উল্লেখ করা আছে। আচ্ছা, এরপর তোমাদেরকে 40 পৃষ্ঠে যে কাজটি দেওয়া হয়েছে, দেখো 40 পৃষ্ঠে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে মৎস্যন্দ ন্যায় কি সমাজে এর প্রকাশ কিরূপ ছিল। সমাধানটি দেখো। আচ্ছা, এই যে কাজের বর্ণনা বা সমাধান। শশাঙ্কের মৃত্যুর পর শতবর্ষব্যাপী অনৈক্য, আত্মকলহ ও বহিঃশত্রুর বারবার আক্রমণের ফলে বাংলার রাজতন্ত্র মৎস্য মাংসপ্রাপ্ত হয়েছিল। এই দুর্যোগপূর্ণ অন্ধকার যুগে বাংলার কোনো যোগ্য শাসক ছিল না। ফলে এখানে ফলে হবে, ফলে রাজ্য বিশৃঙ্খল ও অরাজকতা দেখা দেয়। এই অরাজকতার সময়কালকে পাল তাম্র শাসনে মৎস্যন্ন ন্যায় বলে আখ্যায়িত করা হয়েছে। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ খেয়ে প্রাণ ধারণ করে, দেশে অরাজকতার সময় সেরূপ দুর্বলের উপর অত্যাচার করে, এজন্যই মৎস্যন্ন ন্যায় সংজ্ঞাটির উৎপত্তি। সমাজে মৎস্যন্ন ন্যায়ের স্বরূপ। এ সময় হর্ষবর্ধন ও ভাস্কর বর্মনের হাতে গৌড় রাজ্য ছিন্ন ভিন্ন হয়ে যায়। উভয় শক্তি তৎকালীন সমাজ ব্যবস্থাকে অত্যন্ত দুর্বল ও বিশৃঙ্খলা পূর্ণ করে তুলেছিল। এ সম্পর্কে তিকংতীয় বৌদ্ধলামা তারনাথ এ যুগের বাংলার সম্বন্ধে লিখেছেন, এ সময় সমগ্র দেশ কোনো রাজা ছিল না, রাষ্ট্র ছিল ছিন্ন বিচ্ছিন্ন। প্রত্যক্ষ ক্ষত্রিয় সন্তান্য লোক, ব্রাহ্মণ এবং বণিক নিজ নিজ এলাকা স্বাধীনভাবে শাসন করতেন। এ সম্পর্কে ডক্টর নিহারঞ্জন রায় বলেছেন, গৌড়, বরুণ ও সমতটে সে সময় আর কোনো রাজার আধিপত্য ছিল না। এখন একজন রাজা হচ্ছেন, কাল তার ছিন্ন মাথা ধুলোয় লুটাচ্ছে। এর চেয়ে নৈরাজ্যের বাস্তব চিত্র আর কি হতে পারে। তৎকালীন সময়ে নেতৃত্বহীন, বিশৃঙ্খলা ও দুর্যোগপূর্ণ সমাজে এর প্রকাশ ঘটেছিল। বানানটি একটু ঠিক করে নিও। আচ্ছা, এরপর তোমরা দেখো 41 পৃষ্ঠে তোমাদেরকে আরেকটি কাজ দেওয়া হয়েছে। এটাও কিন্তু একক কাজ। এখান থেকে তোমাদেরকে বলা হচ্ছে যে ধর্মপাল শ্রেষ্ঠ শাসকের মধ্যে অন্যতম, এর পক্ষে 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তোমাদেরকে কিন্তু 3টি বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। ধর্মপাল শ্রেষ্ঠ শাসকের মধ্যে অন্যতম, এর পক্ষে 3টি বৈশিষ্ট্য
উল্লেখ করা। সমাধান: গোপালের মৃত্যুর পর আনুমানিক 781 থেকে 821 খ্রিস্টাব্দ তার পুত্র ধর্মপাল সিংহাসনে আরোহণ করেন। ধর্মপাল বীর সাহসী ও রাজনীতিক কুশল ছিলেন। ধর্মপাল খ্যাতিমানের সর্বশ্রেষ্ঠ শাসকদের মধ্যে অন্যতম হওয়ার পেছনে 3টি বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো। এই যে বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি, তোমরা একটি ভিডিও পজ করে বৈশিষ্ট্যগুলো কিন্তু একটু পড়ে ফেলবা বা খাতায় উঠিয়ে নিবা। আচ্ছা, এরপরে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে, দেখো 42 পৃষ্ঠাে তোমাদেরকে একটি কাজ দেওয়া হয়েছে। দেখো 42 পৃষ্ঠাে তোমাদেরকে কি কাজ দেওয়া হয়েছে, এখান থেকে বলা হচ্ছে কি, দেখো যে প্রথম মহিপালের প্রতিষ্ঠিত শহর ও দিঘিগুলোর নাম অবস্থান উল্লেখ করে একটি তালিকা প্রস্তুত করো। তো সমাধান বা উত্তরটি দেখো। আচ্ছা, 10ম শতাব্দীর শেষ ভাগে পাল সাম্রাজ্যের ধ্বংসের মুখে দ্বিতীয় বিগ্রহপালের সুযোগ্য পুত্র প্রথম মহিপাল পূর্ববঙ্গ অধিকার করে পাল সাম্রাজ্যকে পুনঃপ্রতিষ্ঠিত করেন। তার রাজত্বকালে পাল রাজবংশের সৌভাগ্য রবি আবার উদিত হয়েছিল। প্রথম মহিপাল জনকল্যাণ কর কাজের দিকেও মনোযোগী ছিলেন। মহিপালের প্রতিষ্ঠিত শহর ও দিঘিগুলোর নাম নিচে তালিকার সাহায্যে প্রকাশ করা হলো। শহরের নাম: শহরগুলোর মধ্যে রংপুর জেলার মাহিগঞ্জ, বগুড়া জেলার মহিপুর, দিনাজপুর জেলার মহিসন্তোষ ও মুর্শিদাবাদ জেলার মহিপাল নগরী। দিঘিগুলোর মধ্যে দিনাজপুরের মহিপাল দিঘি এবং মুর্শিদাবাদের মহিপালের সাগর দিঘি। এরপর তোমরা দেখো, তোমাদেরকে 43 পৃষ্ঠায় যে কাজটি দেওয়া হয়েছে, বলা হচ্ছে পাল সাম্রাজ্যের হারানো গৌরব ফিরিয়ে আনতে রামপাল কি পদক্ষেপ গ্রহণ করেছিল তা চিহ্নিত করো। উত্তরটি দেখো বা সমাধানটি দেখো। আচ্ছা, এই যে এখান থেকে শুরু। তৃতীয় বিগ্রহপালের রাজত্বকালে পাল সাম্রাজ্য খণ্ড খণ্ড অংশে বিভক্ত হয়ে যায়। এ সময় তৃতীয় বিগ্রহপালের কনিষ্ঠ পুত্র এবং দ্বিতীয় মহিপালের কনিষ্ঠ ভ্রাতা রামপাল 1082 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তিনিই ছিলেন পাল বংশের সর্বশেষ সফল শাসক। সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত হতে রামপালের জীবন সম্পর্কে জানা যায়। অরাজকপূর্ণ অবস্থা থেকে গোপাল কর্তৃক প্রতিষ্ঠিত বাংলার পাল সাম্রাজ্যের সর্বশেষ সফল রাজা রামপাল সাম্রাজ্যের হারানো গৌরব ফিরিয়ে আনতে যে সকল পদক্ষেপ গ্রহণ করেছিলেন তা চিহ্নিত করে নিচে উল্লেখ করা হলো। তো দেখো, 1. কৈবর্ত নায়ক দিব্যক বা বিদ্যা কর্তৃক দখলকৃত বরেন্দ্র অঞ্চল রামপাল রাজ্যভার গ্রহণ করে উদ্ধার করতে সচেষ্ট হন। এক্ষেত্রে রামপালকে সৈন্য অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য প্রণীত উদয় সুন্দরী কথা নামক চম্পক কাব্য ধর্মপাল উত্তর পথস্বামী বলে অভিহিত হয়েছেন। ধর্মপাল প্রায় সমগ্র আর্যাবতের অধীশ্বর ছিলেন। এসব উৎস থেকে তার সম্পর্কে প্রশংসাসূচক বিবরণ খুঁজে পাওয়া যায়। 3. পিতার ন্যায় ধর্মপালও বৌদ্ধ ছিলেন। তিব্বত দেশীয় গ্রন্থে ধর্মপালের অনেক কৃতিকলাপের উল্লেখ রয়েছে। মগধে তিনি একটি বিহার বা বৌদ্ধ মঠ নির্মাণ করেন। নালন্দার ন্যায় বিক্রমশীল বিহার বরেন্দ্রভূমিতে সম্পূর্ণ বৌদ্ধ বিহার, রাজশাহী জেলার অন্তর্গত পাহাড়পুর বিহার প্রভৃতি নির্মাণ করেন। অদন্তপুরেও ধর্মপাল সম্ভবত আরেকটি বিহার নির্মাণ করেছিলেন। তিব্বতীয় লেখক তার নাথের মতে ধর্মপাল ধর্মশিক্ষার জন্য 50টি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। এরপর তোমাদেরকে 45 পৃষ্ঠায় আরেকটি কাজ দেওয়া হয়েছে, দেখো। আচ্ছা, 44 পৃষ্ঠা কিন্তু তোমাদেরকে আরেকটি কাজ দিয়েছে। এখান থেকে আমরা যদি তোমাদেরকে দেখাই 44 পৃষ্ঠার কাজটা, তো 44 পৃষ্ঠা তোমাদেরকে কিন্তু মূলত এই যে ছকটা এলোমেলো তথ্যগুলো ধারাবাহিকভাবে সাজাতে হবে, তাই না? আমরা কিন্তু একদম ধারাবাহিকভাবে গুছিয়ে দিয়েছি তোমাদেরকে, কোনটার পর কোনটা হবে, কোন শতকের পর কোন শতক হবে, গুছিয়ে দেওয়া আছে এখানে। তোমরা একটু সুন্দর করে খাতায় দেখে তুলে নিবা। আচ্ছা, এরপর 45 পৃষ্ঠা তোমাদেরকে যে কাজ দেওয়া হয়েছে, আমরা যদি একটু দেখি তোমাদেরকে 45 পৃষ্ঠায় কী কাজ দেওয়া হয়েছে। দেখো, 45 পৃষ্ঠায় মূলত তোমাদেরকে একটি একক কাজ দেওয়া হয়েছে। বলা হচ্ছে সংস্কৃত সাহিত্য প্রচার ও প্রসারে রাজা বল্লাল সেনের অবদান কি তা উল্লেখ করো। উত্তরটি দেখো। সমাধান:
রাজা বল্লাল সেন ছিলেন সেন বংশের একজন বিধান ও সংস্কৃতিপ্রেমী শাসক। তিনি সংস্কৃত ভাষা ও সাহিত্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার পৃষ্ঠপোষকতায় বহু সংস্কৃত পণ্ডিত ও সাহিত্যিক রাজসভায় আশ্রয় লাভ করেন। বল্লাল সেন নিজেও দানসাগর ও অদ্ভুত সাগর নামে দুটি প্রসিদ্ধ সংস্কৃত গ্রন্থ রচনা করেন। তার উদ্যোগে সংস্কৃত শিক্ষা ও সাহিত্যচর্চা ব্যাপকভাবে প্রসার লাভ করে এবং বাংলার সংস্কৃত সাহিত্যের একটি শক্তিভিত্তি গড়ে ওঠে। এরপর এখান থেকে তোমাদেরকে আরেকটি কাজ দেওয়া হয়েছে, তাই না? তো দেখো এখান থেকে কিন্তু তোমাদেরকে আরেকটি কাজ দেওয়া হয়েছে। বলা হচ্ছে প্রাচীন বাংলার শাসকগণ কেন বিভিন্ন উপাধি ধারণ করতেন, উপাধিগুলোর একটি তালিকা প্রস্তুত করো। এটা কিন্তু মূলত তোমাদের এখান থেকে দলীয় কাজ, তাই না? এখানে এটা কিন্তু দলীয় কাজ, তোমরা এখানে দলীয় লিখে নিও। আচ্ছা, তো দেখো গুপ্ত শাসনের পূর্বে প্রাচীন বাংলার রাজ্য শাসন পদ্ধতি সম্বন্ধে সঠিক কোনো বিবরণ পাওয়া যায় না। এদেশে গুপ্ত শাসন প্রতিষ্ঠার পূর্বে কম শাসন ব্যবস্থার প্রচলন ছিল। এরা পঞ্চায়েতি প্রথায় পঞ্চায়েত দ্বারা নির্বাচিত হতো। খ্রিস্টপূর্ব 4 শতক পূর্বে বাংলা কৌমতন্ত্র ভেঙে রাজতন্ত্রের পূর্ণ বিকাশ ঘটেছিল। এই সময়কাল থেকে প্রাচীন বাংলার গুপ্ত সাম্রাজ্য, পাল ও সেন সাম্রাজ্য ছাড়াও বহু বংশ সমগ্র বাংলা শাসন করেছেন। প্রাচীন বাংলার ইতিহাস হতে জানা যায় তারা বিভিন্ন ধরনের উপাধি ধারণ করতেন। এসব বিভিন্ন উপাধি দিয়ে তারা নিজেকে শক্তিশালী ও সার্বভৌম রূপে প্রকাশ করত। প্রাচীন বাংলার শাসকগণ যেসব উপাধি ধারণ করতেন তার একটি তালিকা নিচে প্রস্তুত করা হলো। আচ্ছা, তো দেখো মহারাজ বা মহারাজা, ধীরাজ, পরমেশ্বর, পরম ভট্টরক, পরম সৌগত, পরম বৈষ্ণব, অরিরাজ বৈষ্ণব শঙ্কর, অরিরাজ নিশঙ্ক শঙ্কর, গৌরেশ্বর। এবং 47 পৃষ্ঠে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে আমরা দেখি। 47 পৃষ্ঠে তোমাদেরকে কি কাজ দেওয়া হয়েছে? 47 পৃষ্ঠায় তোমাদেরকে সর্বশেষ একটি দলীয় কাজ দেওয়া হয়েছে। বলা হচ্ছে প্রাচীন বাংলায় সরকারের আয়ের উৎস সময় একটি তালিকা প্রস্তুত করো। আমরা উত্তরটি দেখি একটু, চলো। তো এখানে একক কাজ না, এটা কিন্তু দলীয় কাজ, তাই না? এখানে তোমরা একটু দলীয় লিখে নিও। এই যে দেখো আমরা কিন্তু এখানে সমাধানটি করে দিয়েছি। ক, কেন্দ্রীয় সরকারের আয়ের প্রধান উৎস ছিল কর বা রাজস্ব। বিভিন্ন অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের মাধ্যমে কর বা রাজস্ব আদায় করা হতো। রাজস্ব বিভাগ দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের হচ্ছে বিষয়পাতি, উপরিক, 10 গ্রামিক, গ্রাম প্রতি প্রভৃতি। উৎপন্ন শস্যের উপর নানাবিধ কর ধার্য করা হতো, যথা ভাগ্য, ভোগ কর, হিরণ্য, উপরিকর প্রভৃতি। বিভিন্ন ধরনের রাজস্ব করের উল্লেখ সমসাময়িক দানপত্র, ভূমিদান প্রভৃতিতে পাওয়া যায়। ভোগবতী সম্ভবত ভোগ নামক কর আদায় করতেন। এরপর খ, গ, ঘ, অম্ম করে আমরা কয়েকটি কিন্তু এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি। ভিডিও পজ করে করে তোমরা একটু দেখে ফেলবা। এই কাজের উত্তরগুলি বা কাজগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই মনোযোগ দিয়ে এগুলো পড়বা। তো এর পরের ক্লাসে কিন্তু আমরা তোমাদের এই অধ্যায় থেকে যে সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকবে সেগুলো সমাধান করে দেবো ইনশাল্লাহ। ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদেরকে এরকম একক কাজ, দলীয় কাজ এবং অনুশীলনীতে যে বহু নির্বাচনী, সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকবে সেগুলো আমরা সমাধান করে দেবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।